যিনি প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে বা বিভিন্ন রকম থাকতে পারে, সেখানে নির্বাচনের জন্য হত্যার হুমকি দেওয়া এটি কিন্তু মেনে নেওয়া যায়। এখন সরকার তদারকি করছে, সেখানে যারা ব্যবসা করেন দৃশ্যমান না কেন, যারা ব্যবসা করেন তাদেরও একটু বিবেক আপনি থাকা ব্যবসায়ীর দরকার। কাছে যে রুটগুলো আছে বিশেষ করে সমুদ্র পথে, সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী সবচাইতে বেশি জড়িত। সম্মানিত সুধী, শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্রে কক্সবাজার। নিয়ম মাফিক আমি কক্সবাজারের আজকে প্রকাশিত হেডলাইনগুলো পড়ে শোনাবো। আজকে সোমবার 5 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 21শে পৌষ 1432 বঙ্গাব্দ। যথারীতি আমি নির্বাণ পাল আছি উপস্থাপনায়। আজকে আমাদের অতিথি হিসেবে এসেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সুজনের বন্ধু। স্যার, আপনি নিজেই আপনার পরিচয় দিন। আমি অধ্যক্ষ অজিত দাস, সভাপতি সুজন, কক্সবাজার জেলা, এবং সুজনের সুজন। তো আপনারা শুনলেন, স্যার আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের প্যানোয়া পরিবার থেকে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। শুরুতে আমি আমাদের প্রথম মাফিক দৈনিক পত্রিকার, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার হেডলাইন পড়ে শোনাচ্ছি। শুরুতে আমার হাতে আছে দৈনিক সৈকত। সৈকতের প্রধান শিরোনাম, নির্বাচনের আগে ও পরে কয়েকদিন রোহিঙ্গা ক্যাম্প সিলগালা রাখা হবে। আপনি ওকিয়ায় ছিলেন, রোহিঙ্গার উত্তাপ নিয়ে আপনি কথা বলবেন, নিশ্চয়ই কথা বলবেন আপনি। দৈনিক ইনানি তাদের হেডলাইন করেছে, নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই, 3 টার্গেটে অভিযান। কক্সবাজারে পৃথক মত বিনিময় সভায় ইসি সানাউল্লাহ। ওরা সেকেন্ড হিট করেছে, সরকারি দামের দ্বিগুণে এলপি গ্যাস বিক্রি, ভোগান্তিতে গ্রাহকরা। আমরা গতকালকের অনুষ্ঠানে ওটা আলোচনা করেছিলাম, 25,000 টাকা জরিমানাও হয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছুটি হয়নি। নতুন সময়ের দৈনিক মেহেদি, ওরা হেডলাইন করেছে, হেভিয়েট অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। সেকেন্ড হেড করেছে, নাপ নদে আরকান আর্মির দাপট, সীমান্ত বাণিজ্য বন্ধে 9 মাসে রাজস্ব কুচি 500 কোটি টাকার বেশি। আপনি সীমান্তের খুব কাছের মানুষ ছিলেন, সমাজ কাজে এই বিষয়ে আপনার আমরা চাইব। দৈনিক কক্সবাজার ওই যে নির্বাচন কমিশনের বক্তব্য সেকেন্ড হেড করেছে, বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে হাদির মতো হত্যার হুমকি। আপনার কাছের জন, নিকটজন, দীর্ঘ সময় আপনি তার সান্নিধ্যে ছিলেন, বলবেন একটু যে এরকম হুমকি পাওয়াটা আমাদের মতো সভ্য সমাজে কতটা বিরক্তিকর এবং কতটা অস্বস্তির জিনিসটুকু আপনি বলবেন। গণমানুষের দৈনিক গণসংযোগ, ওনারাও ইসির বক্তব্যকেই হেডলাইন করে প্রধান হেড করেছে, নির্বাচনের আগে সিলগালা করা হবে রোহিঙ্গা ক্যাম্প। আসলে এখনো তো সিলগালা আইনত তো বের হওয়ার কথা না, কিন্তু আমরা দেখছি যে সব খিলবিল করে ঘুরে বেড়াচ্ছে কক্সবাজার মোড়। ওরাও হেডলাইন করেছে, কিলিং স্কোয়াডের নজরদারিতে শাহজাহান চৌধুরী, আপনার পরিণতি হবে হাতের মতো। আরেকটা এতে করেছে তারা আগের মতোই, তারেক রহমানের বাসার সামনে থেকে 2 সন্দেহভাজন গ্রেপ্তার। দৈনিক রূপসী গ্রাম, তাদের হেডলাইন, ভোটের আগেও পরে কয়েকদিন রোহিঙ্গা ক্যাম্প সিল রাখতে হবে। একই নিউজ তারা সেকেন্ড নিউজ করছে, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে 10 দালাল সহ 270 জন আটক। এই যে স্যার নতুন কিসিমের একটা ব্যবসা শুরু হয়ে গেল মানব পাচারের, আপনি সুজনের সাথেও জড়িত, নিশ্চয়ই আপনার বক্তব্য আমরা পাবো। দৈনিক হিংসুরি, তাদের ওই 2টা নিউজই আছে, রোহিঙ্গা ক্যাম্প সিলগালা এবং সমুদ্র যাত্রা। পাশাপাশি তাদের একটা চমৎকার নিউজ আছে, সেটা হচ্ছে বৈদ্যুতিক সংযোগ নেই 325 ভোট কেন্দ্রে। স্যার এই যে ভোট নেবে, ফিঙ্গারিং করবে, এত আমরা গলাবাজি করতেছি, 325 কেন্দ্রে এখনো পর্যন্ত বিদ্যুৎই নেই। স্যার সুজনের কর্তা ব্যক্তি হিসেবে, আমাদের স্পোকার হিসেবে আপনি যদি বলেন যে আমাদের এই যে গলাবাজি নির্বাচন নিয়ে আমরা যত গলাবাজি করতেছি, নির্বাচন কমিশন কি আসলেই সেই সক্ষমতা রাখে কিনা বা আছে কিনা, তারা এতটা ক্যাপেবল কিনা। দেশ জুড়ে বেড়েছে শীতের দাপট, দৈনিক দৈনন্দিন হেডলাইন করেছে এবং বলছে, উখিয়ার টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা। স্যার আপনি ছিলেন কিনা আমি জানি না। দৈনিক সমুদ্রকণ্ঠ, তারাও
নির্বাচনে সিলগালা করা এবং 276 জন যে সমুদ্রপথে আকর্ষণ করছে, কাপড়ের কাপড় সব পাঠিয়ে দিয়েছে সেটাও লিখছে। পাশাপাশি তারা একটা চমৎকার নিউজ করেছে, মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেল সহ 18 পাচারকারী আটক। তারা আরেকটা সাব হেড করেছে, গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া 13 জেলেকে উদ্ধার। জেলে জীবন আমাদের নিত্যসঙ্গী, এদের ভোগান্তিও নিত্যসঙ্গী। নিচে এই বিষয়ে কথার অবকাশ থাকে। আমার হাতে আছে দৈনিক কক্সবাজার বার্তা। তারা এই রোহিঙ্গা ক্যাম্প সিলগারাকে করেছে এবং এই যে মালয়েশিয়া যাত্রাকালে 273 জন করছে। পাশাপাশি তারা একটা চমৎকার নিউজ করেছে, কিলিং স্কোয়াডের হুমকিতে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী। ব্যাটালিয়ন 71 গোষ্ঠী কারা? যে ব্যাটালিয়ন 71 তাদেরকে চিঠি দিয়েছে, তারা কারা? তারা এটা নিউজ করেছে এবং এটা নিউজটা করেছে সাজন বড়ুয়া সাজু। নিচে বাই নেমে নিউজ, আমরা ভিতরটা পড়বো এবং এটা আলোচনার দাবি রাখে। দৈনিক দেশ বিদেশে শিরোনাম হয়েছে, সবাইকে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে বলেছেন সিইসি। তারা সেকেন্ড হুড করেছে, পাহাড়ের মাটি ও জমি বিক্রি করে দিচ্ছে রোহিঙ্গারা। সেই রোহিঙ্গা, ওরা পাহাড়তলি ইসলামপুর এলাকায় 90% রোহিঙ্গার বসবাস। আচ্ছা, পত্রিকাওয়ালারা, স্যার এখানে আমি পত্রিকা পাঠ শুরু করছি, শেষটা দিয়েই শুরু করি। এই যে পত্রিকার সাধারণ সংবাদকর্মী প্রদায়করা যদি 90% রোহিঙ্গা আছে এমন জায়গা আবিষ্কার করতে পারে, প্রশাসন পারে না কেন? কোথায় সমস্যাটা, কোথায়? এই যে আমাদের পুরা কক্সবাজারটা রোহিঙ্গায় ভরে যাচ্ছে, রোহিঙ্গাময় হয়ে যাচ্ছে, ধীরে ধীরে রোহিঙ্গার রাজধানী হয়ে যাচ্ছে। স্যার ওটা দিয়ে যদি শুরু করুন। ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয়জন নির্বান্দাকে। আজকে যেটি প্রধান হেডলাইন হয়েছে, নির্বাচনের আগে রোহিঙ্গা ক্যাম্প সিলগালা করা এবং তাদের গতিবিধি নজর রাখা। আপনি জানেন প্রায় 12 থেকে 15 লাখ রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। মিয়ানমারের নাগরিক তারা, তাদের শিক্ষা দিকে এইসব সম্পর্কে আমরা অবহিত আছি। বাঙালি সমাজের যে সংস্কৃতি, সে সংস্কৃতির সাথে রোহিঙ্গাদের সংস্কৃতি এক নয়। যে কারণে তাদের সংস্কৃতি যখন আমাদের সাথে মুখোমুখি হয়, তখনই তাদের স্বরূপ আমরা দেখি। আপনি দেখেছেন যত মারামারি, মানব পাচার, মাদক, ডাকাতি, ছিনতাই, সব কিছুর সাথে, বিশেষ করে কক্সবাজার জেলায় সব অরাজকতার সাথে এই রোহিঙ্গা কমিউনিটিগুলো এটা যোগসূত্র। তো আমার ভয় হচ্ছে এটি হয়তো একসময় টোটাল বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, এই রোগটা ছড়িয়ে যেতে পারে, যেটি মোকাবেলা করা আমাদের জন্য হয়তো ভবিষ্যতে সামাজিক ব্যাধি হিসেবে ছড়িয়ে যেতে পারে। তাই নির্বাচন কমিশনের কাছে, কমিশনার যিনি এসেছিলেন তার কাছে এই দাবি করা হয়েছে যে সিলগালাকে যেন করে দেওয়া হয়। এটি আসলে অত্যন্ত যৌক্তিক। কেননা নির্বাচনের সময় যদি দলে দলে বেরিয়ে গিয়ে কোনো প্রার্থীর পক্ষে কাজ করে, তখন প্রশাসনের পক্ষেও এগুলো রোধ করা কঠিন হয়ে যাবে। তাহলে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে একটা অন্তরায় হতে পারে। মানে কক্সবাজারের সুষ্ঠু নির্বাচন পথে প্রধান অন্তরায় হতে পারে এই রোহিঙ্গা জনগোষ্ঠী। সেই জন্য আমি বলবো যে শুধু আগের দিন নয়, প্রায় 10-15 দিন আগে থেকে, এক পক্ষ আগে থেকেই খুব কড়া নজরদারির মধ্যে দিয়ে তাদেরকে ক্যাম্প থেকে বের হতে দেওয়া বা তাদের নির্বাচনের কাজের অংশগ্রহণ করতে দেওয়া বা প্রত্যক্ষ পরোক্ষ বা কোনো কিছু যাতে জড়িত হতে না পারে, প্রশাসন এবং স্থানীয় জনগণকে এই ব্যাপারে আপনার সচেতন হতে হবে। সম্মানিত সুধী এবং যারা শুনছেন, দায়িত্বরত নির্বাচন সংশ্লিষ্ট সকলে স্যারের এই পরামর্শের কথা নিশ্চয়ই মাথায় রাখবেন। একটা বহুদিন পরে আমরা একটা নির্বাচন পাচ্ছি। আমরা খুব আশা করি যে এটা একান্তই নিরপেক্ষ এবং স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন হবে। কক্সবাজারের নির্বাচনকে সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত, অবাধ করার জন্য রোহিঙ্গা জনগোষ্ঠীকে পকেটবদ্ধ করাটা বেশি জরুরি। স্যার বলছেন যে অন্তত 15 দিন আগে যেন এই চেষ্টা করা হয়। স্যার, শেষের সংবাদটায় যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, যে বিদায়ী ইউনো চকরিয়াকে আজ গণশুনানি হচ্ছে, এই যে সরকারি কর্মকর্তাদের জনগণের মুখোমুখি করতে পারাটা, এটা তো নিশ্চয়ই একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। আপনারা তো দীর্ঘদিন এটা নিয়ে আন্দোলন। আমরা
দীর্ঘদিন ধরে দুর্নীতি দমন কমিশনের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। আপনি জানেন যে গণশুনানিটা প্রবর্তন করা হয়েছে বেশ কিছু বছর আগেই। তো সেখানে গণশুনানিতে হয়, সেখানে নির্বাচন দুর্নীতি দমন কমিশনের কমিশনার বৃন্দ বা চেয়ারম্যান সাহেব বা অনেকেই থাকেন, থেকে তারা নিজেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নীতির কারণে তারা যে আবেদন করেন সেগুলো তারা শোনেন, শোনার সাথে সাথে সেগুলো তদন্ত হয় এবং তার প্রতি আইনি ব্যবস্থাটা গ্রহণ করা হয়। এই তদন্তটা কি নিরপেক্ষ হয় না বাধাগ্রস্ত করার না, চেষ্টা এটা করা কোনো হয়? বাধাগ্রস্ত হয় না, কিছু করে না। ধরেন আমি ভিকটিম, আমি 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 শিকার হয়েছে দুর্নীতির, তখন যার বিরুদ্ধে অভিযোগ তাকে এবং বাদী এবং আসামি, বাদী বিবাদী দুইজনকে সামনে এনেই ওগুলো অভিযোগগুলো শোনা হয়। Right. শোনার পরে কমিশনার মহোদয় বা সংশ্লিষ্ট দায়িত্ববান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা শুনে তাৎক্ষণিক সেই তদন্ত বা মামলার ব্যবস্থাগুলো তারা করেন। তাৎক্ষণিকভাবে নিয়ে তো সুতরাং এই শুনানিটা সাধারণ জনগণের জন্য অত্যন্ত উপকারী। এটা তো খুবই একটা পজিটিভ, হ্যাঁ পজিটিভ। আমরা তো নিশ্চয়ই এটার জন্য ধন্যবাদ দিতে হ্যাঁ পারি। অবশ্যই ধন্যবাদ জানাই। দুর্নীতি দমন কমিশন গণশুনানি প্রায় সারা বাংলাদেশে করে থাকে এবং কক্সবাজারে বেশ কয়টা হয়েছে। এটার জন্য ঘন ঘন নিয়মিত হয়, এতে সাধারণ জনগণ আর একটা প্রতিবন্ধকতার মধ্যে পড়ে না। তখন দুর্নীতি দমন কমিশনের সাথে যুক্ত হয়ে তারা তাদের মনের আবেগটা দুর্নীতির বিরুদ্ধে ভালো একটি অবস্থান নিতে পারে। ধন্যবাদ। নিশ্চয়ই এই কথাটা কর্তব্যক্তিরা শুনবেন। এইবারে আপনার বন্ধুবর শাহজাহান চৌধুরীর ব্যাপারে আসি, যে কক্সবাজার বার্তা যে নিউজ করেছে ব্যাটালিয়ন ৭১ গোষ্ঠী কারা কারা এই কাফন খাবরের জন্য হুমকি দিচ্ছে, একটু কিছু যদি বলতেন। উনি তো একজন জনপ্রিয় ব্যক্তি, আসলে এবং দীর্ঘ সময় ধরে জিনিস মাঠে ছিলেন। একটি জিনিস আপনি বুঝতে পারবেন, জনাব শাহজাহান চৌধুরী হুইপ ছিলেন, সংসদ সদস্য ছিলেন 4 বারের মতো, এবং আপনি তার বিচার বিশ্লেষণ করলে দেখবেন তিনি একজন রাজনীতি মনস্ক ব্যক্তি, রাজনীতিবিদ, মনে প্রাণে রাজনীতিবিদ, এবং ওনাদের পরিবারটা রাজনীতির পরিবার। হ্যাঁ, সুতরাং ওনাদের দ্বারা বড় কিছু ক্ষতি হবে দেশের, এটি কখনো কাম্য নয়, আমরা আশা করি করি না। তিনি অত্যন্ত সজ্জন মানুষ। ব্যক্তি জীবনে ওনার সাথে মেশার সুযোগ হয়েছে। সচ্চরিত্রবান মানুষ, আদর্শবান মানুষ। আপনার কলেজের সাথে তো আমার সভাপতি ছিলেন, আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব, অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন, এবং রাজনীতিবিদ হিসাবে তিনি একজন সফল রাজনীতিবিদ। বড় কোনো আকাঙ্ক্ষা, বড় কিছু পাওয়া, অন্যায় পথে চলে, এটি তার জীবনে ঘটেনি আমার জানা মতে। তো রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু মৃত্যুর হুমকি, হত্যার হুমকি দেওয়া, নির্মূল করে ফেলার এই প্রচেষ্টা, এইটি গণতান্ত্রিক ধারায় একটি খুব সাংঘাতিক একটি পর্যায়। নিশ্চয়ই কর্তৃপক্ষ এটা কঠোরভাবে দমন করবে। সরকার দেখবেন কঠোরভাবে নির্বাচনী বিধি লঙ্ঘন হয়েছে কিনা। উনি যিনি বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে বা বিভিন্ন রকম থাকতে পারে, সেখানে নির্বাচনের জন্য হত্যার হুমকি দেওয়া, এটি কিন্তু মেনে নেওয়া যায়। আমরা এই অনুষ্ঠান থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান করেছি যথাযথ কর্তৃপক্ষের কাছে। স্যার, এবারে আমি আরেকটা খুব বার্নিং ইস্যু নিয়ে কথা বলছি। গত কয়েকদিন ধরে শহরবাসী খুব অতিষ্ঠ গ্যাসের দাম বিক্রি নিয়ে, গ্যাস সিলিন্ডারের দাম বিক্রি। গতকালকের অনুষ্ঠানে এখানে আলোচনা করা হয়েছে যে 2টা প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানাও করা হয়েছে, কিন্তু থামছে না তো। এই যে 1250 টাকা সরকারের রেট, 2200 টাকা বিক্রি হচ্ছে, প্রশাসনের চোখের সামনে কেউ কিছু করছে না। দেশটা আসলে একটা জায়গায়, আমি ব্যবসা করি, আমি আমার মনের মতো করে করি, যত খুশি লাভ, আমি চাকরি করি, আমি আমার মতো করে করতে চাই, এটি তো হয় না। দেশের একটি নিয়ম আছে, নীতি আছে, সর্বোপরি জনগণের স্বার্থের দিকটি লক্ষ্য রাখলেই এগুলো হয় না। আপনি দেখুন, সারের ব্যবসাও এরকম, লবণের ব্যবসায় এরকম, চালের ব্যবসাও এরকম। সবখানে যদি মুনাফা খুঁজি, তাহলে সাধারণ জনগণের অবস্থা কি হবে? সরকার খালি আপনাকে চেক দিয়ে, জরিমানা করে, জেল হাজত দিয়ে দ্রব্যমূল্য তো নিয়ন্ত্রণ করা যায়। স্যার, আগে না হয় রাজনৈতিক একটা প্রভাব ছিল, ব্যবসায়ীরা সিন্ডিকেট করতো রাজনৈতিক প্রভাব খাটিয়ে। এখন সরকারের সমস্যাটা কোথায়? এখন সরকার তদারকি করছে,
সেখানে যারা সেটা ব্যবসা করেন, দৃশ্যমান না কেন? যারা ব্যবসা করেন তাদেরও একটু বিবেক স্যার, আপনি থাকা ব্যবসায়ীর দরকার। কাছে কেন বিবেক আশা করবেন? আপনি কেন প্রশাসকের কাছে বিবেক না, আশা করবেন? প্রশাসন এটি আরো রেগুলার, শুধু দাম বাড়ছে বলেই হ্যাঁ। আপনার মোবাইল কোর্ট চালাবে, শাস্তি দিবে সেটা না, এটি একটি নিয়মিত মনিটরিং করা monitoring এর মধ্যে দরকার। রাখতে হবে তাদের। আজকে যদি সারা বাংলাদেশে বা কক্সবাজারে নিয়মিত মনিটরিং থাকতো গ্যাসের, তাহলে এই দ্রব্যমূল্য বৃদ্ধি পেত না। স্যার, এখন জিনিসটা এমন দাঁড়িয়েছে, প্রত্যেক দোকানে গ্যাস আছে, কিন্তু পরিচিত কেউ গেলে বলতেছে নাই। মানে তাকে যেহেতু বেশি দামে বিক্রি করতে এটা হবে, জনগণকে হয়রানি করা। এই ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নেবে না? প্রশাসন কোনো উদ্যোগ নেবে না? অবশ্যই নিতে হবে। এটি মোবাইল কোর্ট মানে চালিয়ে এই লোক দেখানো 25,000 টাকা জরিমানা করা দুইটা তিনটা কি করে তো লাভ নাই। নাই। সবগুলোকে একটা নেটওয়ার্কের কেন মধ্যে একটা চিরুনি অভিযান হচ্ছে না? জেনুইন অভিযান চালাতে হবে। এটি হ্যাঁ, করতে আমরা হবে। এই অনুষ্ঠান থেকে আশা এটি করি, সাধারণ মানুষের একটি চাওয়া। আমরা এই অনুষ্ঠান থেকে আশা করি কক্সবাজারের প্রশাসন খুব দ্রুত একটা চিরুনি অভিযানের ব্যবস্থা করে এই গ্যাস ব্যবসায়ীদের, এই কি বলবো, রক্তচোষা গ্যাস ব্যবসায়ীদের কাছ থেকে সাধারণ জনগণকে রক্ষা করে। স্যার, আমরা আরেকটা নিউজের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি। সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গা সহ 273 জন উদ্ধার, 10 দালাল আটক। স্যার, এটা প্রায় দেখছি মানব প্রচারের একটা নতুন মানে হাটই খুলে গেল, নতুন এটা খেলা শুরু হয়ে গেল। এই যে প্রত্যন্ত গ্রাম দিয়ে পাচার করা, এটার সাথে একটা র্যাকেট জড়িত, সিন্ডিকেট জড়িত, এবং এটা ভয়াবহ। নারী, শিশু, বিশেষত এই যে অ্যাডোলসেন্ট নারীদেরকে নিয়ে যাওয়া, এটার সাথে অন্যরকম একটা র্যাকেটে কাজ করে, এবং ওদেরকে দেখা যাচ্ছে এদেরকে বন্দিদশা স্বীকার করতে হয়, অনেকে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়, অথবা অনেককে আটকে রেখে ওখানে ওদেরকে চাঁদা নেওয়া হয়। স্যার, একটু যদি আপনি দেখুন, কক্সবাজার জেলায় মাদক, মানব পাচার, এই দুটো বিষয় অত্যন্ত প্রবল। মাদকের বিষয়টি অনেকটা শ্লথ হলেও পাচারের বিষয়টি ছিল না কবছর ধরে। সরকার অত্যন্ত কঠোরভাবে সেটি চেয়েছিলেন, নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন, কিন্তু দেখা গেছে এই বছর খানিক থেকে এটি আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। আপনি জানেন যে রুটগুলো আছে, বিশেষ করে সমুদ্র পথে, সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী সবচাইতে বেশি জড়িত। সেখানে আমাদের স্থানীয় কিছু লোক এবং রোহিঙ্গা জনগোষ্ঠী মিলেই এই পাচারের যে কাজ সেটি তারা করে থাকেন। সেখানে আপনি এত বেশি মানবেতর, যে শিশু থেকে শুরু করে নারী থেকে শুরু করে সব শ্রেণীর পেশার মানুষগুলোকে লোভ দেখিয়ে ভালো চাকরির অফার দিয়ে তাদেরকে মালয়েশিয়ায় পাচার করা হয়, বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আরো যা দেশ আছে, কিন্তু তাদেরকে প্রতি এত বেশি নির্মম আচরণ করা হয় যে মাঝ সমুদ্রে নিয়ে ডুবিয়ে নৌকা ডুবিয়ে দেবে এই ভয় দেখিয়ে তাদের অর্থ আদায় করা হয়। এবং সবচাইতে বড় যেই কথাটি হয় যে যেই দেশে যাবে সীমান্তবর্তী এলাকায় গিয়ে মাসের পর মাস তাদেরকে সমুদ্রে ভাসতে হয়। এই যে মানবতর ঘটনাটি ঘটছে, সেটি আমাদের সরকারকে আরো বেশি, বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে সেই বিষয়টি আরো বেশি নজরদারিতে আনা মানে দরকার। পাচারকে আমরা সক্রিয়ভাবে দমন করার জন্য কঠোর পদক্ষেপ এবং এর নিয়মিত মনিটরিং করা দরকার। নিয়মিত মনিটরিং ছিল বলেই পাচারটা অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ইদানিং সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি পাচার বিরুদ্ধে অনেক বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে, তার মোটিভেশনে কাজ করছে। কাজ যে হয় নাই, সরকার যে উদ্যোগ গ্রহণ করে নাই সেটা নয়, কিন্তু মনিটরিংটা হচ্ছে না। আর এটাকে নিয়মিতকরণ করতে হবে। ধরলে আমার মনে হয় সরকারের আন্তরিকতা। আমাদের নতুন সামাজিক বেদি মানব পাচার রোধে সরকার এবং যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এটা আশা করছে। স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সিইসি সানাউল্লাহ সাহেব আমাদের কক্সবাজার ভিজিট করে গেলেন। উনি বললেন নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই, 3 টার্গেট অভিযান। ওনাকে বেশ জোরালো এবং শক্তিশালী ভূমিকায় ইদানিং দেখা যাচ্ছে। আবার পাশাপাশি এই নিউজ আসছে 325 কেন্দ্রে এখনো বিদ্যুৎই পৌঁছাতে পারেনি। একটু বলবেন যে তাদের আসলে বাগাড়ম্বর হয়ে যাচ্ছে কিনা? সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে কাজ করছে, এবং সরকারের আন্তরিকতার কোনো প্রশ্ন আছে এমন মনে হয় না।
কিন্তু সেই জন্য আমাদের জনগণকেও সচেতন হতে হবে। Right. যেখানে আমি 200 টাকা দিয়ে আমার ভোটটা বিক্রি করে দিই, সেখানে নির্বাচন কমিশন বা সরকার কতটুকু চাপ প্রয়োগ করতে পারবে। এখন ব্যক্তি ভোটারকে যদি স্বচ্ছ হয়, প্রার্থী দেখে ভোট দে, নিয়ম মেনে ভোট দে, শৃঙ্খলা মেনে ভোট দে, তাহলে সরকারের তেমন বিড়ম্বনায় পড়তে হয় না। হ্যাঁ। তাই আমাদের প্রধান কাজ হবে সুশীল সমাজ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ হবে যে সুষ্ঠু ভোটের জন্য সচেতন জনগোষ্ঠীকে তার নিজের ভোটাধিকার বৈধভাবে প্রয়োগ করা, এটি করা। আর প্রশাসনের দায়িত্ব হবে যে ভোট কেন্দ্রগুলোতে যাতে ভোটের উপযুক্ত পরিবেশ, যেমন এখনো বলা হচ্ছে যে বিদ্যুৎ ব্যবস্থা সেখানে অব্যবস্থা, বিভিন্ন অবকাঠামোগত সুযোগ সুবিধা সেখানে এখনো তৈরি হয় নাই। তো আমার মনে হয় যে নির্বাচন কমিশনের মাধ্যমে এবং নির্বাচন কমিশনের যে অফিসগুলো আছে তাদের উদ্যোগে এবং রিটার্নিং অফিসার মহোদয়ের আন্তরিকতা নিয়ে আমার মনে হয় যে নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো আছে সেগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সেখানে অবকাঠামোগত ব্যবস্থাগুলো করলে আমার মনে হয় যে অনুকূল পরিবেশে ভোট নেওয়া যাবে। সেই সাথে নির্বাচন কমিশনকে আমার ভোট আমি দেব, তাতে কারো কিছু বলার থাকার কথা নয়, সেই মেন্টালিটিটা এবং প্রার্থীদের আচরণবিধি এবং সমাজের কালো টাকার যে প্রভাব, এগুলো যাতে দূর করা যায় এবং এগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে একটি সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা যাওয়া বলে আমার মনে হয়। নির্বাচন কমিশন এবং সরকার উভয়ই কিন্তু নিরন্তর আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ওনাদেরকে যদি আমরা সার্বিক সহযোগিতা করতে পারি, বিভিন্ন প্রশাসন, কারণ সরকার চাইলে হবে না, নির্বাচন কমিশন চাইলে হবে না, এখানে জনগণের একটি বিশাল অংশ সম্পৃক্ত, প্রার্থী এবং ভোটার সবাইকে সার্বিক সহযোগিতা করলে সরকার এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ভোট সম্পন্ন করতে পারবেন। আমরা একদম শেষের দিকে, ধন্যবাদ স্যার, আপনারা অনেক গল্প করলাম। সময় থাকলে নিশ্চয়ই আরো সংবাদ নিয়ে আমরা বিশ্লেষণ করতে পারতাম। নিশ্চয়ই আগামী দিনেও আমাদের সাথে হবেন। প্যানোয়া নিউজের পরিবার থেকে কষ্ট করে আসার জন্য, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুজনের প্রতিও আমাদের অকৃত্রিম ভালোবাসা, গভীর শ্রদ্ধা থাকলো এই জাতির সংকটময় মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচন করার প্রতি ভূমিকা রাখার জন্য। ধন্যবাদ সুধী দর্শক মণ্ডলী। পরের দিন আমরা নিশ্চয়ই যুক্ত হব অন্য কোনো অতিথি নিয়ে, আবার সংবাদপত্র নিয়ে আমরা হাজির হব সংবাদপত্র অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ।